গত ২০ বছরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্ত হত্যার শিকার হয়েছেন ৭ জন ইরানি পরমাণু বিজ্ঞানী। শুধুমাত্র ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এই ২ বছরে ৪ জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ। এসব হত্যাকাণ্ডে মোসাদ যেসব অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করেছে তা সত্যি চোখ কপালে তুলে দেওয়ার মতো। শত্রুকে খতম করতে নির্ভুল নিশানায় বরাবরই সফল মোসাদ। সংস্থাটি ইরানের নামকরা পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যা করতে ব্যবহার করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত রিমোট কন্ট্রোলড মেশিন গান। এছাড়া গুপ্ত হত্যায় বিষাক্ত গ্যাস কিংবা ম্যাগনেটাইজ বোমার মতো ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহারেও সিদ্ধহস্ত ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থাটি। তবে ইরানের সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করে অন্তত আধা টন গোপন তথ্য এক রাতের মধ্যে যেভাবে চুরি করে এনেছিল মোসাদ এজেন্টরা, তা সম্ভবত মোসাদের পরিচালিত সব অপারেশনকেই ছাপিয়ে যাবে। মোসাদের এই শ্বাসরুদ্ধকর অভিযান এসপিওনাজ জগতের বিরাট এক বিস্ময়ই বলা চলে। আজকের বিশ্ববেলায় আমরা জানব মোসাদের সেই দুঃসাহসিক অভিযান সম্পর্কে। সঙ্গে আছি আমি সাইফ বিন আইয়ুব। আপনি জানলে অবাক হবেন, আজকের ইরান ইসরায়েলের মাঝে যে চরম বৈরী সম্পর্ক, অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। ইসরায়েলের জন্মলগ্নে ইরান এবং ইহুদিবাদী এই দেশটি ছিল একে অপরের বন্ধু। এমনকি ১৯৪৮ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশটি ছিল ইরান। ১৯৫০ সালে ইসরায়েলকে এই স্বীকৃতি দেয় তেহরান। ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্কও। আরও অবাক করার মতো তথ্য হচ্ছে, মোসাদের প্রত্যক্ষ সহযোগিতাতেই ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক। দুই দেশের গভীর এই সম্পর্ক ভেঙে পড়ে মূলত ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর। সেই সময় ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার ঘোষণা দেয়। শিয়া সম্প্রদায়ের তৎকালীন আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরা ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পুরোপুরি বিরুদ্ধে। ক্ষমতায় এসেই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করতে তেহরানে অবস্থিত ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে ইরান সরকার। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এসব পদক্ষেপের মাধ্যমে মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে বসে। ইসরায়েলের ব্যাপারে ইরানি সরকারের নীতি পরিবর্তন হওয়ার কারণে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে শীতল হতে শুরু করে। ওই একই সময়ে অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এই সম্ভাবনাকে কখনোই গ্রহণযোগ্য মনে করেননি। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেই অস্বীকারের নীতি বেছে নেয় ইরান। অন্যদিকে দিনে দিনে ইরানের উত্থানকে হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দুটি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। প্রথমত, ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা। দ্বিতীয়ত, পরমাণু প্রকল্প গ্রহণ। আসলে দ্বিতীয় কারণটি যে ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। ফলে স্বাভাবিকভাবেই ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা, বিশেষত পরমাণু প্রকল্প ভেস্তে দিতে নানা অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নিতে শুরু করে ইসরায়েল। প্রথম পদক্ষেপে ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে মোসাদ। পরমাণু প্রকল্পের শীর্ষ বিজ্ঞানীরা গুপ্ত হত্যার শিকার হতে থাকেন একের পর এক। এর পাশাপাশি তেহরানের পরমাণু কর্মসূচির দিকেও তীক্ষ্ণ নজর রাখতে শুরু করে তেল আবিব। ২০১৬ সালের দিকে মোসাদের কাছে খবর আসে ইরান তার পরমাণু কর্মসূচির সব কাগজপত্র তেহরানের উপকণ্ঠে একটি গোপন জায়গায় সরিয়ে ফেলেছে। সে সময় মোসাদের প্রধান ছিলেন ইয়েসে কোহেন। মোসাদের ইতিহাসে অন্যতম সফল এই গোয়েন্দা প্রধান
তখন দুঃসাহসিক একটি অপারেশনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন জানান, যখন তিনি বুঝতে পারলেন ইরানিরা তাদের গোপন পরমাণু কর্মসূচির দলিলপত্র এক জায়গায় জড়ো করছে, তখন তিনি দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রথমত, তিনি ইরানে নিযুক্ত মোসাদের আন্ডার কভার এজেন্টদের নির্দেশ দেন যেন গোপন ওই গুদামের উপর নজর রাখা হয়। দ্বিতীয়ত, এসব দলিলপত্র যত দ্রুত সম্ভব ইসরায়েলে নিয়ে আসার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয় এজেন্টদের। এরপর টানা 2 বছর ওই গোপন গুদামের উপর নজর রাখে মোসাদ। অভিযানের মহড়ার জন্য গুদামের পুরো এলাকাটির অনুকরণে ইসরায়েলেই হুবহু একটি সাইট তৈরি করা হয়। এমনকি রাস্তাগুলো পর্যন্ত তৈরি করা হয় একইভাবে। পরমাণু দলিল লুকিয়ে রাখার জন্য প্রায় 2.5 মিটার উঁচু কিছু স্টিলের সিন্দুক তৈরি করে নিয়েছিল ইরানিরা। যে কারখানায় সেগুলো তৈরি করা হয়, ছদ্ম পরিচয়ে তেহরানের সেই একই কারখানা থেকে 2টি সিন্দুক কিনে আনে মোসাদ। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় সবচেয়ে দ্রুত কোন উপায়ে এই সিন্দুকগুলো খোলা যায়। ততদিনে কঠোর নজরদারির মাধ্যমে গোপন গুদামের নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি জেনে নিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। অপারেশনে অংশ নেওয়া এজেন্টদের বলা হয় ভোর 5টার আগেই তাদের কাজ সেরে সেখান থেকে বের হয়ে যেতে হবে। 2018 সালের জানুয়ারির শেষ ভাগ, রাত 10টার কিছু পর ইরানের রাজধানী তেহরান থেকে 20 মাইল দূরের একটি গুদামে ঢুকে পড়ল প্রায় 1 ডজন লোক। তাদের হাতে ছিল অত্যাধিক তাপ উৎপাদনকারী টর্চলাইট, যা থেকে 3600 ডিগ্রি সেলসিয়াস তাপযুক্ত আলো বের হয়। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর তাদের জানানো হয়েছে অন্তত 32টি ভল্ট ভাঙতে হবে তাদের। আর এই কাজের জন্য তাদের ব্যবহৃত টর্চলাইটগুলো ছিল অত্যন্ত কার্যকরী। টর্চের আলো ফেলেই তারা গলিয়ে ফেলতে পারবে ভল্টের তালা। গুদামে থাকা 32টি সিন্দুকে ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের কয়েক বছরের কাজের নথি, পারমাণবিক অস্ত্রের ডিজাইন ও উৎপাদনের পরিকল্পনা। যেসব এজেন্টরা সেই অভিযানে অংশ নিয়েছিল তারা ঠিকই জানত ঠিক কোন সিন্দুকটিতে রয়েছে সবচেয়ে মূল্যবান জিনিসপত্র। 7 ঘন্টারও কম সময়ের মধ্যে তারা 27টি সিন্দুকের তালা গলিয়ে ফেলে এবং পরমাণু কর্মসূচি বিষয়ক 0.5 টন গোপন দলিল চুরি করে একেবারে মিলিয়ে যায় বাতাসের সঙ্গে। তারা এমন কোনো চিহ্নই রেখে যায়নি যা থেকে তাদের কোনো হদিস খুঁজে পাওয়া যায়। নির্ধারিত সময়ের অনেক আগেই যখন তারা কাজ শেষ করে সীমান্তের দিকে রওনা হয়, তখন তাদের হাতে ছিল 50,000 পৃষ্ঠার নথি, 163টি সিডিতে ভরা নকশা, ভিডিও ও বিভিন্ন তথ্য। ইরানের ইতিহাসে এটি ছিল সবচেয়ে দুঃসাহসিক এক চৌর্যবৃত্তির ঘটনা। তিন মাস পর এসব চুরি যাওয়া দলিলপত্রের দেখা মিলল 1200 মাইল দূরে ইসরায়েলের তেল আবিবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব দলিলপত্র যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখান। ধারণা করা হয় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক এসব দলিলাদি দেখার পরই 6 বিশ্বশক্তির সঙ্গে তেহরানের সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে আসেন ট্রাম্প। যদিও এই সময়ের মধ্যে একটি বারের জন্য গোপন দলিল চুরি যাওয়ার কথা স্বীকার করেননি ইরানি কর্মকর্তারা। সর্বশেষ 2021 সালের আগস্টে নিজের শেষ কর্মদিবসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি পরমাণু কর্মসূচির দলিলপত্র চুরি যাওয়ার কথা স্বীকার করেন।